রবীন্দ্র সাহিত্যে বারবার ফিরে এসেছে পদ্মা তীরবর্তী মানুষের জীবন দর্শন, চিরসবুজে ঘেরা অপরূপ প্রকৃতির কথা। দুজন গৃহবধূ জল নিয়ে নদীর থেকে উঠছে, এইগুলো উনি নদীর ভিতরে বেড়াইয়া দেখছিলেন। সোনার তরী, চিত্রা, খনিকা ও নৈবেদ্য কাব্যগ্রন্থের অনেক কবিতা লিখেছেন এখানে বসে। কৃষকদের ডাকেছে, আমাদের খাজনা দেন। নৌকায় করে এসে এখান থেকে তার শিলাইদা কুঠিবাড়িতে যেতেন, তাও আবার পালকিতে চড়ে। এবং উনি প্রত্যেক দিন বিকেলে নদীর ধারে যেতেন পালকিত করে। এখানেই তরু ছায়ায় বসে আপন মনে গান গাইতেন রবি ঠাকুর। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য খুবই সমৃদ্ধ। এখানে যুগে যুগে কালে কালে পদধূলি দিয়েছেন কত শত মনীষী। তাদের পদধূলিতে যেমন বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, তেমনি আমরা পেয়েছি ভিন্ন ভিন্ন মাত্রার সৃষ্টি। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কোনো না কোনো মনীষী বসবাস করেছেন বা জন্মগ্রহণ করেছেন। সেদিক দিয়ে বিচার করলে কুষ্টিয়ার সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে বেশ কজন মহামানবের সংস্পর্শে। এখানে জন্ম নিয়েছিলেন মরমী সাধক লালন সাঁই, সাহিত্যিক মীর মশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার সহ আরও অনেকে। আবার এখানে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিরাও। শিলাইদা কুঠিবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন পদ্মার দক্ষিণ তীরে জেলা সদর থেকে 5 মাইল উত্তরে গড়াই নদী পেরিয়ে এবং আরও উত্তরে পদ্মা নদীর অপর পারের পাবনা শহরের বিপরীতে এর অবস্থান। বিরাহিমপুর জমিদারির সদর কাচারি ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঐতিহাসিক কুঠিবাড়ির জন্য শিলাইদা বিখ্যাত। শিলাইদা নামটি আধুনিক, আগে স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেওয়ার আগে এখানে একটি নীলকুঠি ছিল। শেলি নামের একজন নীলকর এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। টিকিট কত করে? 30 টাকা করে। গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট গভীর একটি দহ বা ঘূর্ণিস্রোত থেকে গ্রামটি শেলিদহ নামে পরিচিতি লাভ করেছিল। কালক্রমে তা শিলাইদহে পরিণত হয়। এদিকে একটি যাওয়ার রাস্তা আছে, একটি পালকি আছে। খুব সুন্দর আলপনা করা একটি রাস্তা, এই রাস্তা ধরে হাঁটছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বাম পাশটা সবুজ ঘাস, ডান পাশেও ঠিক একই রকমভাবে পরিচ্ছন্ন একটি মাঠ। ঢোকার যে গেট, সেই গেটটা দেখেন পোড়ামাটির তৈরি যে চাল সেগুলো দিয়ে তৈরি। গেট দিয়ে প্রবেশ করছি। এদিকে দেখেন আরও সবুজে আচ্ছাদিত ডান পাশে এবং বাম পাশে খুব সুন্দর দুটি মাঠ। বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের গাছ এবং আরও অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে টবে করে সাজানো রয়েছে। এখানে আমরা রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে প্রবেশের আগে বাইরের পরিবেশটা একটু দেখে নিতে চাই। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবি ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন।
তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়িটির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবি ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। তার অবস্থানকালে নানা উপলক্ষে এখানে এসেছেন স্যার জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী, মোহিতলাল মজুমদার সহ তৎকালীন খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এই কুঠিবাড়ি ও পদ্মা বোটে বসে রচিত হয় রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতারি, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মা পর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদা ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্ন পত্রাবলীতেও এর পরিচয় আছে। কবি একটি চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্যরস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহচুম্বিত শিলাইদা পল্লীতে। শিলাইদা কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ প্রায় 11 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশতোরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হলকক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদা কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। হয়তো অনেক কিছু লেখালেখি করছেন, যেমন গীতাঞ্জলিটা উনি এখান থেকেই নোবেল পুরস্কার পাইছে। তবে ওনার এখানে এই ঘাটে বসে অনেকগুলো গান লেখছে। তার মধ্যে হচ্ছে আমি 2টা গানের নাম জানি, এবং উনি প্রত্যেক দিন বিকেলে নদীর ধারে যেতেন পালকিত করে। জি, নদী এখান থেকে কত দূর? এখান থেকে সোজা ধরলে 1/2 কিলো, কিন্তু ওখানে যেতে হলে 1 কিলো ঘুরে যেতে হয়। উনি ওখানেও বসে একটা গান লেখছে, আমি তীরে বসে যাই যে বেলা মরি গো মরি, ভাসিয়ে দিতে হবে আমার এই তরে। ওখানে বসে লেখছে। তার মধ্যে একটা গানের আমি করতে পারি। আর মূলত রবি ঠাকুর এখানে আসছে ভারত এবং বাংলাদেশ মিলে ওনার একটা ডকুমেন্টারি করলো, একটা ছবি করলো। সেই ছবির মধ্যে যে আমরাও আছি, এবং সেই ছবির মধ্যে বেদের বহর আছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে ওই নৌকা বেয়ে যাচ্ছে, গান গাচ্ছে। নদীর কিনারে বসে একজন দোতারা বাজাচ্ছে, গান গাচ্ছে, যেটা আমি করছিলাম। আর হয়তো বেদের বহরে কয়েকটা বেদেনি ছিল, সেটাও আমি জোগাড় করে দিয়েছিলাম। 2জন গৃহবধূ জল নিয়ে নদীর থেকে উঠছে। এইগুলো উনি নদীর ভিতরে বেড়াইয়া দেখছিলেন, এবং মাঠে দেখছিলেন 3জন কৃষক ধুতি পরে, 2জন ধান কাটছে, একজন হচ্ছে ধান বাঁধতেছে। তো এইগুলো দেখার ওনার একটা বই করে দিয়েছিল। সেই বইটা দেখেই এই ডকুমেন্টারিটা করা হলো, একটা ছবি করা হলো। সেটা হচ্ছে আবার 2 মাস পরে এসে আমাদের এখানে স্টেজ করে সেটা বড় পর্দায় আমাদেরকে দেখালো, এবং ডিসিএসপি অনেকেই উপস্থিত। তারপরে ভারতের হাই কমিশনার ছিল। সেটাতে আমরা অভিনয় করছি। এখন উনি এখানে যখন আসে, ওই ডকুমেন্টারিতে দেখা গেল ওনার বয়স ছিল তখন 35 বছর। এই 35 বছরের সময় হচ্ছে উনি এখানে আসার পরে দেখা গেল যে উনি এখানে লেখালেখি করতেন, এবং কিছু কিছু সময়, ওই সময় তো কোনো মোবাইল ছিল না, কিছু কিছু সময় ওনার ভাস্তির চিঠি আসতো, এবং ওনার চিঠি আবার ওই উত্তরে যেত। তাতে দেখা গেল যে ওইটা ফুটাইয়ে চলছে। ওর মধ্যে ঢাকার থেকে একজন আসছিল রবি ঠাকুর হয়ে, বড় বড় চুল, 35 বছরের যুবক, আর একজন ওনার ওই ভাস্তি সাজাই। সিনেমাটার নাম কি? এটা ডকুমেন্টারি, মানে রবি ঠাকুর ডকুমেন্টারি। হ্যাঁ। আর উনি এখানে এসে সবসময় থাকতেন না,
থাকতেন না। আর উনি এখানে এসে শুধু জমিদারি নিয়েও ব্যস্ত থাকতেন না, উনি শুধু লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন। এবং তাহলে এই জমিদারিটা পরিচালনা কে করতো এখানে? এটা উনিই করতো। কৃষকদের ডাকেছে, আমারে খাজনা দেন, আমি তো সরকারের খাজে দিতে হয়, বাবু ক্ষেতখন্দ ঠিক মতো হয় না, ছেলে পেলে নিয়ে না খেয়ে মরতেছি, এ কেমন করে আপনাকে খাজনা দেব, এ কথা বললে কি হয়? জি, এই কথা বলি মনে করেন মিটিং শেষ করে দিল। তাতে দেখা গেল যে উনি সরকার খাতে অনেক টাকা ঋণ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে মাঝে মধ্যে আসতেন, এখানে তো পার্মানেন্টলি না না না, পার্মানেন্ট থাকে। তারপরে নওগাঁর প্রতিশরেও তো তাদের একটা হ্যাঁ কাছারি বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেতেন। এবং হচ্ছে সাজাদপুরে একটা ফুলতলায় তার শ্বশুর বাড়ি শ্বশুর সম্ভবত। শ্বশুর। আর মৃণালিনী দেবী হ্যাঁ তার বাড়ি তো খুলনাতে, হ্যাঁ। ফুলতলা। সো এইখানে তার লেখালেখির যে কথাটা আপনি বললেন, কোন সময়টাতে তিনি এখানে বেশি থেকেছেন আসলে? এটা তো আসলে আমাদের জন্মেরও আগের কথা। আর কোন সময় উনি বেশি থাকতেন, কোন সময় আসতেন, তবে উনি বয়সের দিক থেকে বলছেন, ওনার মন ধরেন 35 বছর থেকেই উনি আশা ধরলেন। আস্তে 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 উনি আসতেন তো নৌকায় করে। হ্যাঁ, উনি যদি এই ট্রেন পথে আসতো, উনি কুষ্টিয়া একটা বাড়ি আছে, জি, মোহিনী মেলের টেগোর পাশে। লজ। হ্যাঁ, ওই জায়গাটায় উনি আসি রেস্ট নিতেন। তারপর ওখান থেকে একটা পাংশি হয়ে, ওটাকে গোরাই নদী বলে, ওই নদীর থেকে গোরাই নদী যায় মালগড়ে টেকের ওখান থেকে ঘুরে পদ্মা হয়ে আসি এই ঘাটে, শিলাইদহ ঘাটে উনি নামতেন। আর এখান থেকে বিয়ারের পালকি নিয়ে যায় ওনাকে নিয়ে আসতো। বেশিরভাগই এরকমই হয়। জি জি। এখানে দেখলাম যে একটা অনেক রকমের পালকি, এখানে 8 বেয়ারার পালকি, 16 বেয়ারার পালকি আমরা দেখে আসলাম। তো এই পালকিগুলোতেই তো রবীন্দ্রনাথ চড়তেন, হ্যাঁ, তাই তো? ওই অরিজিনাল পালকি। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনি যে বললেন যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গানটার মর্মার্থটা যদি একটু বলতেন আপনি একজন শিল্পী হিসেবে। এটা একটা স্বাভাবিক কথা, যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে, বাট মানে পৃথিবী। জি, আমার পায়ের চিহ্ন, আমি যখন থাকবো না তখন আমার পায়ের চিহ্ন এখানে আসবে না। শিলাইদহেই রবীন্দ্রনাথ প্রথম গ্রামোন্নয়ন ও আধুনিক পদ্ধতির চাষাবাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। পরে প্রতিসরে তিনি তার বাস্তব রূপ দেন। তিনি শিলাইদহে পুত্রবধূ প্রতিমা দেবীর নামে একটি প্রাথমিক বিদ্যালয়ও স্থাপন করেছিলেন। শিলাইদহের এই কুঠিবাড়ি এখন রবীন্দ্র ভক্তদের তীর্থস্থান স্বরূপ। এখানে প্রতি বছর 25শে বৈশাখ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়। 22শে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষেও এখানে অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক পণ্ডিত ব্যক্তি রবীন্দ্রনাথের জীবন ও কর্মভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। বন্ধুরা, এটাই হচ্ছে শিলাইদহ ঘাট, যে ঘাটের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নৌকা যুগে এই ঘাটে এসে ভিড়তেন এবং এখান থেকে পালকিতে চড়ে শিলাইদহ কুঠিবাড়িতে যেতেন। জমিদারি জীবনযাপন।
বাৎসরিক হিসাবে শুধু এই ওনার এই 25শে বৈশাখের জন্মদিবসটা পালিত হয়। জি আর ওনার মৃত্যু দিবস হচ্ছে 22শে শ্রাবণ। এটা অফিস এবং আমরা জি এটা ঘরোয়াভাবে করি। জি জি আমরা অনেক হয়তো বলা বলি করেছি এবং চ্যানেলের কাছেও বলেছি যে যদি 22শে শ্রাবণটা যদি 25শে বৈশাখের মতো হতো তাহলে হয়তো বছরে 25শে বৈশাখে এখানে কি মেলার মতো হয়? মেলা মানে কি মেলার মতো না, মেলাই মেলা ধরেন প্রায় 60 থেকে 70টি টিম এখানে অ্যাটেন্ড হয়। জি ধরেন বিভিন্ন ক্লাব থেকে, হুম, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 3 দিন শুধু সমানে রবীন্দ্রসঙ্গীত গান হয়, তার মধ্যে আমরাও থাকি। আচ্ছা আমাদের দলটার নাম হচ্ছে শিলাইদহ কুটিবাড়ি বকুলতলা শিল্পী গোষ্ঠী। জি জি জি